প্রেমের স্নিগ্ধতায় আজ সকালটা বেশ ফুরফুরে। আমি পরম আবেশে বারান্দায় সকালের মৃদু হাওয়া অনুভব করতে ব্যস্ত। আজ সকালে উঠেই আমার ঠোঁটকোলে আপনা আপনি হাসি চলে এসেছে, কেননা আমি বারান্দায় টবে যে গোলাপের চারা পুঁতেছিলাম আজ সেখানে ফুলের ছোট্ট অংশ গজিয়েছে। আমি কিছুক্ষণ সম্মোহনের মতো তাকিয়ে রইলাম সেখানে। রোদ্দুরের প্রতিফলিত রোশনি আমার চোখে পড়াতে অন্যরকম লাগছিল আমার নিজের কাছেই। হঠাৎ আনভীরের ডাক পড়বেই আমি ধ্যান কাটিয়ে রুমের ভেতরে চলে গেলাম। উনি হতদন্ত হয়ে এদিক ওদিক ছুটে সব গুছাচ্ছেন আর রেডি হচ্ছেন। আজ সকাল সকালই জরুরি প্রয়োজনের তাগিদে দ্রুত যাবেন ভার্সিটিতে, কিন্তু আজ আমি যাব না। শিউলি ভাবির শারীরিক অবস্থা একটু দুর্বল, তাই আজরান ভাইয়া আর আনভীর দুজনেই বলেছেন ভাবির খেয়াল রাখতে, তাই আমি আর ওনার সাথে গেলাম না। আনভীর দ্রুত চশমাটা পরে চুল আছড়িয়ে ল্যাপটপটা নিজের ব্যাগে ঢুকিয়ে নিলেন। ক্রমশ দ্রুততার সাথে টাই পরতে গিয়ে বারবার নষ্ট করে ফেলছেন। আমি এসব কিছু ঠোঁট চেপে খাটে বসে দেখছিলাম। এক পর্যায়ে উঠে এগিয়ে যাই ওনার কাছে। ওনার শক্তপোক্ত ঘাড় ধরে নিজের দিকে ফিরিয়ে নিতেই আনভীর হতভম্ব হয়ে যান। ওনার ব্যস্ততম মুখে এখন বোকা সুলভ রেশ। আমি অগোচরে একটা হাসি দিলাম। সেদিন রাতে নিজের ভালোবাসীহীনা অনুভূতি এক্সপ্রেস করার পর থেকে কেমন যেন বোকা বোকা হয়ে গিয়েছেন। আমি কথা না বাড়িয়ে ওনার হাত থেকে টাই নিয়ে ধীর স্রুস্থে ওনার গলায় বেঁধে দিতে মগ্ন হয়ে গেলাম। ওনার বোকাসুলভ দৃষ্টি এবার রূপ নিয়েছে কৌতূহল ভরা দৃষ্টিতে। ভ্রুজোড়া হালকা কুচকে দেখে যাচ্ছেন আমার কার্যকলাপ। তারপর মিহি গলায় বললেন, তুমি এখন আর আগের মতো পিচ্ছি পিচ্ছি নেই আহি, কেমন যেন বউ বউ লাগে তোমায় দেখতে। আমি সরু চোখে পরক করে নিলাম ওনাকে। রূঢ় কণ্ঠে জিজ্ঞেস করলাম, ও তাহলে এখন বউ বউ লাগে কেন আমার? সেটা তো বলতে পারছি না। উনি এমন একটা ভান ধরলেন যে এর উত্তর ওনার অজানা। আমি দ্রুত টাইটা বেঁধে দিয়েই বলে উঠলাম, এখন আপনার দেরি হচ্ছে না মহাশয়? ফাজলামি বন্ধ করে এবার বেরোন। উনি চলেই যাচ্ছিলেন। হঠাৎ আমার ডাকে পেছনে ফিরলেন। আমার কেন যেন মনে হচ্ছে আজ ওনাকে একটু বেশি সুন্দর লাগছে। আমি কাটকাট গলায় প্রশ্ন ছুড়লাম, আপনায় আজ এত সুন্দর লাগছে কেন? আমার সাথে যখন ভার্সিটি যান তখন তো এতটাও সুন্দর লাগে না, ব্যাপারটা কি? আনভীর বোকাসুলভ দৃষ্টি নিক্ষেপ করলেন আমার উদ্দেশ্যে, যেন আমার পুরোটা কথাই ওনার মাথার উপর দিয়ে গিয়েছে। আমি দুকদম এগিয়ে ওনার মুখোমুখি হলাম। নিজের পা জোড়া উঁচু করে ছোট ছোট হাত দিয়ে খানিকটা এলোমেলো করে দিলাম ওনার মসৃণ কালো চুল। আনভীর কৌতূহলতার সাথে দেখে যাচ্ছেন আমার কার্যকলাপ, চোখে মুখে চরম প্রকারের বিস্ময়। অদ্ভুতভাবে ওনার সিক্ত চুলগুলো এলোমেলো হওয়ার দরুন ওনাকে আরও বেশি মোহনীয় মনে হলো আমার কাছে, আগের থেকেও বেশি সুন্দর। আমি হতাশায় হাঁসফাঁস করতে থাকলাম। কোথায় চেয়েছি ওনার সৌন্দর্যের মাত্রাটা একটু কমিয়ে দিতে, আর হলোটা কি? আনভীর এবার মিহি স্বরে বললেন, তোমার কাজ হয়েছে মহারানী। অ্যাট এনি চান্স তুমি কি এটা চাচ্ছ যে আমি আজ সারাদিন ঘরে থাকি তোমার সাথে? চোখজোড়া বড় বড় হয়ে এলো আমার। আমি ওনার থেকে সরে আসতে যাব, উনি আমার দুহাত চেপে নিজের খানিকটা কাছে টেনে নিলেন। উনি সম্মোহনী কণ্ঠে বলে উঠলেন, পিচ্চি বউটার এই এক জ্বালা, নিজে থেকে কাছে এসে বুকে আগুন ধরিয়ে ফট করে চলে যায়। এখন যে আমার বুকে আগুন ধরেছে এটা নিভাবে কে? লজ্জায় ক্রমশ গাল নাক লাল হয়ে এসেছে আমার। আমি মনে মনে এই বিলাইটাকে কয়েকশো গালাগাল দিলাম, কিন্তু দিলেই বা কি হবে? এই লোক যেই ঠোটকাটা মানুষ, কবে জানি আমার কানও এই লোকের ভয়ে নাউজুবিল্লা পড়া শুরু করবে। আনভীর দুষ্টু হাসি দিয়ে আমার দিকে খানিকটা ঝুঁকে আসতেই ফট করে এসে পড়লেন শিউলি ভাবি। ওনাকে দেখে উনি তো স্তব্ধ হয়েছেনই, আনভীরও হুড়মুড়িয়ে ছেড়ে দিলেন আমায়। আমরা দুজনেই এবার অস্বস্তির চরম মাত্রায় চলে গিয়েছি। ভাবি এবার ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কি দেবরজি, বউকে ছাড়া যেতে ইচ্ছে করে না আপনার? উনি তপ্ত নিঃশ্বাস ফেললেন। দ্রুত হাতঘড়িটা পরে বেরিয়ে গেলেন ভার্সিটির উদ্দেশ্যে। আমি ওনার অসহায় মুখখানা দেখে ফট করে হেসে দিলাম। আমি জানি ভাবির সামনে এভাবে পড়াতে উনি নিজেও প্রচণ্ড বিব্রত বোধ করছেন। আমি তারপর ভাবিকে বসিয়ে দিলাম আমাদের খাটে। ভাবি আগের তুলনায় খানিকটা গুবলু বুবলু হয়েছে, বেশ কিউট লাগে দেখতে। গালগুলো কেমন টসটসে রক্তিম লাল। আমি অতি আগ্রহের সাথে ভাবির পেটের কাছটিতে মাথা রাখলাম। আমি এ কাজ প্রায়শই করি। ভাবিও আমার এমন বাচ্চামো দেখে হেসে ফেলেন হঠাৎ হঠাৎ, আর বলতে থাকেন আজরান ভাইয়ার কীর্তিকলাপগুলো। আজরান ভাইয়া আনভীরের তুলনায় একটু অন্যরকম, নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পছন্দ করেন, যেদিকে আনভীর কিছুটা ইন্ট্রোভার্ট টাইপ। আজ আমাদের বিয়ের এত সময় পেরিয়ে গেল, অথচ মহাশয়ের মুখ দিয়ে আমার উদ্দেশ্যে ভালোবাসি কথাটা কখনোই বের হয়নি। আর আজরান ভাইয়ার মুখ থেকে ভাবির উদ্দেশ্যে আমি ভালোবাসি শুনিনি এমন কোনো দিনও বাদ পড়েনি। ভাবির প্রেগনেন্সির পুরোটা সময় উনি যথাসাধ্য চেষ্টা করেন ভাবির খেয়াল রাখতে। যদি না পারেন তাহলে আমায় খেয়াল রাখতে বলেন। ওনাদের দুজনকে দেখলেই মাথায় একটি কথা আসে, একটি সুন্দর সুখী দম্পতি। হয়তো সেই সোনামোনাটা পৃথিবীর আলো দেখার মাধ্যমেই তা আরও পরিপূর্ণতা পাবে। আমার বুকের ভেতর হঠাৎই একটু খালি খালি ভাব অনুভূত হতে থাকলো।
আনভির নিঃসন্দেহে ভালোবাসেন আমায়, হয়তো তা প্রকাশ করাটা পছন্দ করেন না। তবু আমার মনেও ভাবিকে দেখে একটি ছোট্ট পৃথিবী আনার জন্য হৃদয় কেমন যেন আনচান করে ওঠে। আমি জানি আনভির এখন মানবেন না, ওনার কাছে আগে আমার পড়াশোনা, তারপর সব। আমি মেনে নিয়েছি বিষয়টা। কজনই বা চায় যে তার স্ত্রী নিজের একটা পরিচয় গড়ে তুলুক। একগাধা বিরক্তি নিয়ে ক্যাম্পাসের ক্যান্টিসে বসে বসে বইয়ের পাতা উল্টাচ্ছি। আশেপাশের মানুষ হাঁ করে তাকিয়ে আছে আমায় এমন কাজ করতে দেখে। ওনাদের হাঁ করাটাই আসলে স্বাভাবিক, বরঞ্চ আমায় এভাবে ক্যান্টিনে বইয়ের পাতা উল্টানোর ব্যাপারটাই সবচেয়ে বেশি অস্বাভাবিক। আসলে কিছুক্ষণ আগে আনভিরের সাথে রাগ করে এখানে এসে পড়েছিলাম। দুদিন পর থেকেই আমার পরীক্ষা শুরু হবে, সে সুবাদে পড়ার প্রচুর চাপ। সেজন্য আমি ভার্সিটির লাইব্রেরিতে চলে গিয়েছিলাম কিছু বই নেওয়ার জন্য। সেখানে গিয়েই আচমকা আমি আনভিরের মুখোমুখি হই। উনিও কিছু বইয়ের প্রয়োজনে এখানে এসেছেন। আমায় দেখে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলেন, ক্লাস নেই তোমার? ক্লাস শেষ, বই নেওয়ার জন্য এখানে এসেছিলাম। আনভির ছোট্ট করে ওহ প্রতি উত্তর দিয়ে লাইব্রেরির এক প্রান্তে ল্যাপটপ আর কয়েকটা অ্যাসাইনমেন্টের কাগজপত্র নিয়ে বসে পড়লেন। আমি ভ্রু কুচকে তাকালাম ওনার দিকে। কই, এখনো অফ টাইম আছে, একটু নিজেকে রিল্যাক্স করবেন। আর উনি এই সময়েও স্টুডেন্টদের কাজ চেক করতে মগ্ন হয়ে গেছেন। আমি এবার আমার ডিপার্টমেন্টের শেলফ খুঁজে সেখান থেকে প্রয়োজনীয় বইগুলো বের করতে মগ্ন হয়ে গেলাম। শেলফগুলো যেমন বড়, আমি ততটাই খাটো। কয়েকটা বই তো আমার নাগালের বাইরে। আমি নিজের পাঁজোড়া উঁচু করে অনবরত চেষ্টা করতে থাকলাম বইটা হাতিয়ে নেওয়ার জন্য। তবে এটা আমার জন্য একেবারেই অসম্ভব। একরাশ হতাশা নিয়ে আমি যখন পাঁজোড়া নিচে নামিয়ে হাত নামিয়ে দিতে যাব, তখন আমি দেখলাম একটি বলিষ্ঠ হাত আমার হাত থেকে অল্প কিছু দূরত্বে রেখে বইটা নামিয়ে নিলেন। আমি হতভম্ব হয়ে আগন্তুকটিকে দেখার জন্য পেছনে ঘুরতেই দেখি আমি আনভিরের দু বাহুর মাঝে আবদ্ধ হয়ে গিয়েছি। আমার পেছনে বুকশেলফ আর সামনে আনভির। আনভির এবার ভ্রু নাড়িয়ে বললেন, আমাদের মতো বড়দের পিচ্চি বউ নিয়ে এই একটা জ্বালায় পড়তে হয়, কিছুই হাতের নাগালে পায় না। বলেই উনি বিদ্রুপ হেসে চলে গেলেন সেখান থেকে। আমি যেন রাগে টুইটুম্বুর। মিস্টার আনভির রেজওয়ান খান ওরফে আনভির খান ইনডাইরেক্টলি অপমান করেছেন আমায়। আমিও দেখব বাড়িতে গেলে আপনি কোন বউয়ের সাথে এত আদর করে কথা বলেন, ব্যাটা চশমি বিলাই কোথাকার। বই নিয়ে আমি খুব মনোযোগ দিয়ে পড়ছিলাম, তখনই আমার হঠাৎ চোখ গেল আনভিরের দিকে। উনি একটা মেয়ের সাথে কথা বলছেন, খুবই মিহি কণ্ঠে, যেহেতু এটা লাইব্রেরি। মেয়েটি আর কেউ নয়, আমাদেরই ইংলিশ ডিপার্টমেন্টের নতুন টিচার রোজলিন ম্যাম। আমি কিছুদিন ধরেই লক্ষ্য করছি এই শাকচুন্নি মেয়েটার সুযোগ পেলেই আনভিরের সাথে কথা বলে। আমি বুঝি না, ওনারা দুজন দুই ডিপার্টমেন্টের টিচার, তবু এত কথা কিসের? শুধু কথা না, একেবারে পুরো জমে ঘি হওয়া টাইপ কথাবার্তা। আমার বইয়ের পাতা থেকে বারবার চোখ সরে ওনাদের দিকেই নজর যাচ্ছে। আনভিরা আর চোখে দেখলেন আমায়। আমি চোখ রাঙিয়ে বললাম, যত দ্রুত সম্ভব এই শাকচুন্নিরে বিদায় করেন। কিন্তু উনি এমন একটা খাপছাড়া ভাব করলেন যেন বউ তো আমি না, ওই রোজলিন টিচার ওনার বউ। এক পর্যায়ে ধৈর্যহারা হয়ে আমি ব্যাগ নিয়ে বড় বড় পা ফেলে প্রস্থান করলাম সেখান থেকে। একবারও নজর দিলাম না যে উনি কি করছেন বা ওনার প্রতিক্রিয়াটা কি। থাকুক, উনি ওই ন্যাকামি টিচারকে নিয়ে যে সুযোগ পেলেই মিস্টার আনভির বলে ভ্যাঁ ভ্যাঁ করে ওঠে। তাই আমি নিজেকে শান্ত করার জন্য চুপচাপ এসে পড়ি ক্যান্টিনে। এখানে খাওয়া দাওয়া হয় কম, আড্ডা মাস্তি হয় বেশি। দু একজন পড়ুয়া স্টুডেন্ট খাবার ফাঁকে ক্যান্টিনের এক কোণে বই নিয়ে বসে পড়ে। এ নিয়ে ট্রলের যেন শেষ নেই। কিন্তু আমায় দেখে কেউ এমন কিছু করার সাহস পাল না, যেহেতু সবাই জানে আমি এই ভার্সিটির ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রিক্ট টিচার আনভির রেজওয়ান খানের ওয়াইফ। এখন কেন জানি নিজের কপালে আমার নিজেরই বাড়ি মারতে ইচ্ছে করছে। ওনার সামনাসামনি থাকলে একটু বুঝতে পারতাম আনভির কি করছেন, আর আমি করলামটা কি? হাদার মতো ব্যাগপত্র নিয়ে এখানে মুখ ফুলিয়ে বসে রইলাম। ধুর, এসব কিছু ভাবতে ভাবতেই হঠাৎ একটা প্লেট আমার দিকে কেউ এগিয়ে দিতে আমি হতভম্ব হয়ে যাই। প্লেটে মিনি সাইজের একটা স্যান্ডউইচ আর সাইডে সসের প্যাকেট আছে। মানুষটির দিকে তাকাতেই আমি আরও এক ধাপ অবাক হয়ে যাই, কেননা আমার বরাবরের চেয়ারে হেলান দিয়ে বসে আছেন আনভির। চোখের সরু দৃষ্টি নিবদ্ধ আমার হতভম্ব মুখশ্রীর দিকে। আমি কিছু বলতে যাব তার পূর্বেই উনি নির্লিপ্তভাবে বললেন, তোমার তো আবার রাগ করলে বেশি ক্ষুধা লাগে, তাই এই স্যান্ডউইচটা আগে খেয়ে এনার্জি গেইন করো, তারপর না হয় রাগের বশে চুল ছিঁড়ো অথবা রাগ কমানোর জন্য আমায় আদর করো। দ্যাটস ইওর চয়েস। আইডিয়াটা ভালো না আহি? তোমার তো আবার রাগ করলে বেশি ক্ষুধা লাগে, তাই এই স্যান্ডউইচটা আগে খেয়ে এনার্জি গেইন করো, তারপর না হয় রাগের বশে চুল ছিঁড়ো অথবা রাগ কমানোর জন্য আমায় আদর করো। দ্যাটস ইওর চয়েস। আইডিয়াটা ভালো না আহি? আমি অবাকের চরম সীমানায় পৌঁছে গেলাম ওনার এমন গা ছাড়া কথায়। লজ্জায় কান নাক দিয়ে রীতিমতো ধোয়া বের হচ্ছে। আমি ঘাড় বাকি আশপাশেও তাকিয়ে নিলাম যে কেউ শুনেছে কিনা, কিন্তু আনভির কথাটা বলেছিলেন খুবই আস্তে। এমনভাবে বলেছিলেন আমি ছাড়া আর কারো কাছে উনার এই মারাত্মক কথাটি বোধগম্য হবে না। তাছাড়া এখানকার স্টুডেন্টরা আর স্যার টিচাররা একটু অন্যরকম, অন্যদের প্রতি আগ্রহ কম দেখায় আর নিজেদের প্রতি আগ্রহ বেশি দেখায়। আমার শরীর তবু অস্বস্তিতে রীতিমতো রি করছে। আমি দাঁতে দাঁত চেপে বলে দিলাম, অনেক ভালো আইডিয়াটা, আপনার তো নোবেল দেওয়া উচিত।
নেক্সট টাইম আপনি রেগে গেলে আপনাকে আমি 1 বালতি মধু এনে দেবো নে। তারপর আমার সাথে ক্যাচ ক্যাচ না করে মুখে মধু পুরে বসে থাকবেন। আনভির যেন মজা পেয়ে গেলেন আমার এই কথায়, তাই বললেন, আমার নোবেল মধু কিছুই লাগবে না তো, তোমার জাস্ট একটু আদর পেলেই চলবে। আমি কপালে হাত দিয়ে আর নজরে আশপাশ আবার তাকালাম। না, কারোরই আমাদের দিকে নজর নেই। তাছাড়া আমার মনেও হয় না যে নজর দিবে। দূর থেকে দেখলে এটাই মনে হবে যে আমাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কেউ যদি কাছে এসে এই অসভ্য লোকের অসভ্য কথাগুলো শুনত, নির্ঘাত এতক্ষণে জ্ঞান হারিয়ে ফেলত। আমি কথা বাড়ালাম না এবার। টেবিল থেকে উঠে চলে যাওয়ার চেষ্টা করতেই উনি থমথমে গলায় বলে উঠলেন, তুমি ভালো মতোই জানো আমি এখানে তোমায় জোর করে না খাওয়াতে পারলেও বাসায় ভালো মতো সাইজ করতে পারবো। এটা ক্যাম্পাস, অ্যান্ড আমি চাচ্ছি না সবার সামনে তোমার খাওয়া দাওয়া নিয়ে ন্যাকামি করতে। সকালে কিছুই খাওনি তুমি আহি, এখন ফটাফট খেয়ে নাও। ওনার এই থ্রেট আমায় ভয় দেখানোর জন্য যথেষ্ট ছিল। আমি শেষমেশ বাধ্য মেয়ের মতো প্লেট থেকে স্যান্ডউইচ নিয়ে নিলাম, কিন্তু মুখের রাগ প্রকাশের থেকে এক বিন্দু এদিক সেদিক নড়িনি আমি। এতদিন আপনি রাগারাগি করেছেন, আজ আমি রাগ করব। নায়িকা শাবনূরের মতো অভিমানের চোটে তথাকথিত নায়ক সালমান শাহের সাথে যেভাবে দুদিন কথা বন্ধ রেখেছিলেন, সেভাবেই আমি আনভীরের সাথে কথা বন্ধ রাখব। ব্যাটায় থাকুক ওই রোজ নীলে ওরফে নীল গোলাপ কালো গোলাপ ম্যামের কাছে। যতদিন না উনি সালমান শাহের মতো আমার অভিমান ভাঙাবেন না, ততদিন আমি গলছি না। ওনার বুকেও আগুন ধরাবো, আগুনে দাউ দাউ করে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক। দরকার পড়লে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ওনারে ভর্তি করিয়ে রাখবো, তবু এই ম্যামের টপিকের জন্য ওনাই মাফ করব না। আনভীর আমার খাওয়ার সময় আকাশ কুসুম কল্পনা করতে দেখে বলে ওঠেন, মনে হচ্ছে রাগটা কমার বদলে বেড়ে গেল। আমি কিছু বললাম না। খেয়ে দিয়ে ওনার উদ্দেশ্যে বললাম, আমি বাসায় যাচ্ছি, ওয়েট করো, আমি দিয়ে আসি তোমায়। আমি বাচ্চা না, বুঝেছেন? ওই নীল গোলাপ কালো গোলাপ ম্যামের কাছে যান বলেই বড় বড় কদম ফেলে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আজ পুরোটা দিন কড়াকড়ি ইগনোর করেছি ওনাকে। উনি আমার সামনে আসলে আমি 2 মাইল দূরে সরে আসতাম। আনভীর কিছুক্ষণ পরপরই অসহায়ের মতো তাকাচ্ছিলেন আমার দিকে। তবে আজ উনার এই অভিনব কায়দা একটুও মন গলাতে পারল না আমার। আমি ওপর দিয়ে মুখ টসটসে আলুর মতো করে রাখলেও ভেতর ভেতর পৈশাসিক আনন্দে মেতে আছি। খুব শখ না বউ ছেড়ে ওই নীল ম্যামের সাথে হেসে খেলে কথা বলার, তাও আবার জমে ক্ষীর হওয়া টাইপ কথাবার্তা। একটু চিনি মিশালেই যেন কথার ফুলঝুরি দিয়ে ঝরঝর করে মিষ্টি পড়বে। আনভীর অনবরত ব্যর্থ প্রচেষ্টা করে যাচ্ছেন আমার সাথে দুদণ্ড কথা বলার জন্য, কিন্তু আমিও নিজ মনে প্রবল। আমি এবার মায়ের রাতের খাবারের পর ওষুধগুলো খাইয়ে বাবার কাছে গেলাম। বাবার নিত্যদিনের অভ্যাস রাতে খাবারের পর বারান্দায় বসে আমার হাতে চা খাবেন। যদিও এত রাতে চা দিলে ঘুম কেটে যায়, তবুও বাবা অভ্যাস মতো রাতে বই নিয়ে বসেন বলে ঘুম কাটানোর জন্য চা বা কফি খান একটু একটু। কথার এক পর্যায়ে বাবা হঠাৎ বই থেকে চোখ সরিয়ে আমায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে আমার ওই পাগল ছেলেটার? আমি শূন্য দৃষ্টি নিয়ে তাকালাম বাবার দিকে, যার অর্থ আমি কিছুই বুঝিনি। তাই বাবা এবার বলে উঠলেন, বাসায় আসার পর থেকেই দেখছি ওর মুখ কেমন যেন অস্থির হয়ে আছে। আগের মতো একরোখা ভাবটাও নেই। যেই ছেলে প্রতিদিন খাবার আগে আমার সাথে একটু একটু কথা বলে যেত, তার তো নজর মনে হয় অন্যদিকে চলে গিয়েছে। পাগলটার সাথে ঝগড়াঝাগড়ি করেছো নাকি? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিলাম বাবাকে। বাবা খানিকটা শব্দ করে হেসে উঠলেন। উনি তারপর আমায় অভয় দিয়ে বললেন, শাব্বাস, এই না হয় তুমি আমার ছেলের বউ। ওই ব্যাটাকে এমনিই সাইজ করতে হবে, তারপর দেখবে তোমার কথায় উঠবে আর বসবে। বাবা দিয়ে এরকম কিছুই আশা করেছিলাম, তবে এতটাও আশা করিনি যেমনটা উনি করছেন। এই বাড়ির মানুষগুলো বড়ই অদ্ভুত। শুরুতে আনভীর আমায় মেনে নিতে চাননি দেখে শাশুড়িমা কি কাণ্ডগুলোই করেছিল। আমায় নীল শাড়ি পরিয়ে আনভীরের সামনে নিয়ে যাওয়া, মহাশয়ের পছন্দের জিনিস রান্না করা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাবাও অনেক তো সেরকম। কই ছেলের সাথে রাগ করেছি বলে আমার শাসাবে, উল্টো আমায় উপদেশ দিচ্ছেন কিভাবে করলে ওই চশমিশ বিলাইয়ের নাকের ডগার ইগো কমানো যায়। এদের থেকেও দুধাপ এগিয়ে আছে আজরান ভাইয়া। বিগত কয়েক মাস ধরে হানিমুন করে আমার আর আনভীরের মাথা ধরিয়ে দিয়েছেন। সুযোগ পেলেই আমায় আর আনভীরের টেনে বাইরে ঘুরতে পাঠিয়ে দেন, যাতে ওনার রসকসহীন ভাবটা একটু হলেও কমে। আমি শুধু আফসোস করে বলতে পারি না যে আজরান ভাইয়া, আপনার এই গর্দভে ভাই আপনার মতো এতটা রোম্যান্টিক না। সুযোগ পেলেই ধমকের উপর সিধে করে রাখে। বাবা এবার বললেন, এক কাজ করো তো, একটু কষ্ট করে আজরানকে ডেকে নিয়ে আসো। এখন আনভীর যা থমথমে মুডে আছে, ওকে ডাকাটাই বিপদ আমার। আমি মিহি হেসে চলে গেলাম আজরানকে ডাকার জন্য। রুমে গিয়ে দেখি শিউলিভাবে বসে আছেন মুখ ফুলিয়ে। আজরান ভাইয়া একপাশে বসে মোবাইল স্ক্রলিং করতে মগ্ন ছিল। শিউলিভাবে একটু নড়লে চড়লে আজরান ভাইয়া আহত সুরে বলে ওঠেন, এত নড়াচড়া করছো কেন বউ? বেশি খারাপ লাগছে? না তো, আমার তো খুশি লাগছে এভাবে সং সেজে বসে থাকতে।
শিউলি ভাবির কথা শুনে আমি ঠোঁট চেপে হাসলাম, কেননা বুঝতে পেরেছি আজরান ভাইয়া ইতিমধ্যে বহুবার এভাবে জ্বালিয়েছেন ভাবিকে। ডেলিভারির সময়ের এখনো এত টাইম বাকি, তবুও ভাইয়ার এ ধরনের কথাবার্তা আমায় না হাসিয়ে পারল না। বেচারা অনাগত সন্তানের বাবা হওয়ার আনন্দে ইতিমধ্যে পাগল প্রায় হয়ে গিয়েছেন। আমি যদি কখনো প্রেগনেন্ট হই, আনভির আর যাই হোক আজরান ভাইয়ার মতো সিম্পাথি দেখাবেন না, হয়তো ধমকের উপর রাখবেন, নয়তো কেয়ারিংয়ের চোটে এতটাই ওভার প্রোটেক্টিভ হবেন যে আমার রাতের ঘুম তো হারামি, উনার ঘুমটাও হয়ে যাবে নিশ্চিহ্ন। বাবা ডাকছে এই কথাটা আজরান ভাইয়াকে বলতেই আজরান ভাইয়া আমায় ভাবির পাশে বসিয়ে চলে গেলেন। বরাবরের মতো বললেন ওনার গুলুমুলু বউটার খেয়াল রাখতে। আমি ভাবিকে আলতো হাতে জড়িয়ে ধরি আহ্লাদি সুরে বললাম, বেবি কিক মারে? মারে মানে? কিক মারে পারলে উড়িয়ে ফেলে। ভাবি কথাটি মজার ছলে বলাতে হেসে ফেললাম। ইস, কখন যে বেবিটার ছোট ছোট হাতগুলো আমি ধরব। আজরান ভাইয়া আসার আগ পর্যন্ত এতক্ষণ ভাবির সাথেই ছিলাম আমি। তখনই আজরান ভাইয়ার সাথে হুড়মুড়িয়ে রুমে এসে পড়লেন আনভির। শীতল কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি মিসেস ওয়াইফি, ওয়েট করছি তো, ঘুমাতে আসবেন না? আমি যাচ্ছি। কোনো মতে কথাটা বলে আমি অন্যদিকে মাথা ঘোরালাম, কিন্তু উনি নড়লেন না, বরং থম মেরে বসে পড়লেন সাইডের চেয়ারটিতে। আজরান ভাই বিরক্ত হয়ে ওনাকে বলল, এভাবে বসে আছো কেন? বউ ছাড়া নড়ছি না আমি। উনার কথা শুনে চোখজোড়া ক্রমশ ক্ষুদ্র হয়ে এলো আমার। আজরান ভাইয়াও মহাবিরক্ত। বেচারা কোথায় চেয়েছিল বউয়ের সাথে একটু কোয়ান্টিটি টাইম স্পেন্ড করতে, আর আনভির তো রীতিমতো অনড় হয়ে বসে আছেন। আজরান ভাইয়া এবার অতি আক্ষেপে বলে উঠল,